তাহলে একটা কাজ করা যাক, সব রকমের জিনিসপত্র আমরা প্রদর্শনীর মতো সাজিয়ে রাখি, দেখি এদের ইন্টারেস্টটা কোন দিকে। মানে ধনুক আছে, বিভিন্ন রকম যুদ্ধের অস্ত্র টস্ত্র রয়েছে, এগ্রিকালচারাল প্রডিউসও রাখা হয়েছে, পুস্তক পুঁথিও রাখা হয়েছে, যে যেমন হবে মানুষ তারা সেদিকে ইন্টারেস্ট দেখাবে, তাতে আমরা খানিকটা বুঝতে বোধহয় পারবো। কারণ মনে মনে সন্দেহ তো আছে এটা পাণ্ডব বোধহয়। এবার এই 5 জন বীর ঢুকলেন, সেই একেবারে মানে জৌলুস আর কি। এটা দেখে দ্রৌপদী মনে হলো না, এরা কিন্তু নিজেদের জায়গাটা জানে। হ্যাঁ, এমনি এমনি কোথায় বসবো স্যার এ করেনি। গিয়ে বলে মহারাজ নিশ্চিন্ত হন, আমরা ক্ষত্রিয়, এবং পদ্মিনী যেরকম এক রথ থেকে আরেক রথে যায়, সেরকম ভাবেই আপনার পুত্রী এক রাজকুল থেকে আরেক রাজকুলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই যখন ঠিক আছে তাহলে চলুন অর্জুনের সাথে দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হোক। যুধিষ্ঠির বলল যে কি হয়েছে আসলে কাকু, আমাদের 5 ভাই এত একসাথে থাকি, যাই উৎকৃষ্ট বস্তু আমাদের কাছে আসে আমরা 5 জনের সমান ভাগে ভাগ করে নিই। এইখানে আমার 2খান কথা আছে। তো যেতে যেতে একটা গঙ্গার জলে একটা স্বর্ণ পদ্ম দেখতে পেল। না, প্রথমে তো উঠেই তাকায়নি। না, প্রথমে তাকায়নি, মানে পাত্তাই দেয়নি। আর ইন্দ্র এটা লিখেছে, আমি ইন্দ্র, হ্যাঁ বস, আমি এসে দাঁড়িয়েছি, লোকজন দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, তখন এই যুবক নিজের রূপে এলেন। ইনি কে? কে 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 আমি আপনাকে দিব্যচক্ষু দিচ্ছি, এখন আপনি দেখে নিন ব্যাপারটা। এবার সে দেখলো স্বর্ণ কিরীট ও দিব্য মাল্য এবং দেবতার সর্বলক্ষণ তাদের দেহে বর্তমান। এবং শুধু তাই না, দ্রৌপদীকেও কিন্তু তিনি লক্ষ্মী রূপে দেখলেন। 1000 মতো মেইড সার্ভেন্ট কৃষ্ণ উপহার দিলেন। রাজন কুরুবংশজাতরা কিন্তু স্বয়ম্বর থেকে সফল হয়ে ফিরে আসছেন। দুর্যোধন, হ্যাঁ, ধৃতরাষ্ট্র তো প্রথমত ভেবেছে যে দুর্যোধনই হবে এটা। তখন বিদুর বলছেন একটু বোধহয় ভুল হচ্ছে, আসলে পাণ্ডবদের সাথে হয়েছে বিয়েটা। পাণ্ডব তাও যদি না করা যায় বুঝলে কর্ণ, তাহলে আমরা দ্রৌপদীকেই কুমন্ত্রণা দিয়ে রুষ্ট করে ফেলতে পারি। তার কারণ হলো ও অনেক পতিতে আসক্ত, ওকে বোধহয় ম্যানেজ করা সোজা হবে। কৃষ্ণ যাদের মন্ত্রণাদাতা, কৃষ্ণ যাদের অ্যাডভাইজার, দ্রুপদ যাদের মানে শ্বশুর, দৃষ্টদ্যুম্ন যার শালা, তাদেরকে আপনি ভাবছেন যে মানে যুদ্ধ করে জিতে যাবেন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। প্রথম কথা, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই বলেছেন আপনাদের এপিসোডস খুব ভালো লাগছে। হ্যাঁ, এখনও অবধি প্রচুর মানুষের কাছে আমরা পৌঁছইনি, যাদের কাছে পৌঁছচ্ছি তাদের প্রচণ্ড ভালো লাগছে, জেনে খুব আনন্দ হচ্ছে। কারণ আমরা চেষ্টা করছি মহাভারতকে এমনভাবে ব্যক্ত করার বা এমনভাবে বলার যাতে ব্যাপারটা খুব গল্পের মতো হয়, যার মধ্যে অন্যান্য জিনিসপত্র না থাক। তো আমার সঙ্গে আছে প্রেমাশিস। আমরা আগের দিন শেষ করেছিলাম হলো একটি অদ্ভুত জায়গায়। আচ্ছা, তার আগে যারা নতুন দেখছেন তাদেরকে বলে দিই, সেটা হলো আজকে এটা হলো সম্ভবত 16 নম্বর এপিসোড আমরা করছি, এবং আমাদের রেফারেন্স বই দুটো আছে। একটা আমার হাতে এই মুহূর্তে আছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। সেটা হলো রাজশেখর বসুর সারানুবাদ, যেটা মহাভারতের, সেটা। এবং তাছাড়া একটা বড় বই আছে যেটা আপনারা সবাই জানেন, সেটা হলো কালীপ্রসন্ন সিংহ প্রণোদিত বেদব্যাসের যে মহাভারত, তার একটা অনুরচনা, মানে একদম বাংলায় ট্রান্সলেট। হ্যাঁ, আমি তারপরেই বলতে যাচ্ছিলাম। তারপর প্রেমাশিসের কাছে একটা রেফারেন্স বই আছে যেটা হলো দ্য মহাভারতা, এটা হলো বিবেক দেবরয়ের লেখা। এবং তাছাড়াও আমরা চেষ্টা করছি প্রত্যেকটা এপিসোডেই বিভিন্নভাবে মহাভারতের বিভিন্ন ভার্সনস বিভিন্ন জায়গা থেকে গ্যাদার করে তার থেকে কিছু না কিছু আমাদের কি মনে হয়েছে বা কিছু অন্যান্য কি কি বলা হয়েছে সেই সব নিয়েও কথা বলতে। সো এই হলো আমাদের এপিকের বেসিক মহাভারতের সিরিজের কথা। আমরা শেষ করেছিলাম হলো দৃষ্টদ্যুম্ন দেখতে গেল যে এরা মানে দ্রৌপদীর সঙ্গে বিয়ে কার হলো এবং বিয়ে হওয়ার পর তারা কারা, এবং গিয়ে সে শুনতে পারলো যে তারা যুদ্ধনীতি নিয়ে আলোচনা করছে। তার মনে হলো ক্ষত্রিয়, বাবাকে এসে বলল যে বাবা, আমার মনে হচ্ছে কিন্তু লোকগুলো জেনুইন আছে, লোকগুলো কিন্তু ক্ষত্রিয় লেভেলের লোক হবে। আমি এটা দেখেছি ভিক্ষা টিক্ষা করতে বেরোচ্ছে, কিন্তু লোকগুলো আমার ধারণা ক্ষত্রিয় হবে। এবং শোনা গেছে পাণ্ডবরা কিন্তু বেঁচে আছে, এটাও লাস্টে বলেছে। দ্রুপদের মনে এটা তারা নয় তো এরকম করে জিজ্ঞেস করেছে। এটা একটা ক্লিফ হ্যাঙ্গারে ছেড়েছে, দ্রুপদের কোথাও একটা মনে আশা জেগেছে। তারপর সে পুরোহিতকে পাঠিয়েছে, তার দূতকে পাঠিয়েছে। দূত গিয়ে বলেছে, আচ্ছা দ্রুপদবাবু বলেছেন যে, মানে রাজা দ্রুপদ বাবু নিশ্চয়ই বলবেন না, রাজা দ্রুপদ বলেছেন যে আপনারা প্লিজ চলুন, আপনারা আসুন। উনি বলেছেন যে লক্ষ্যভেদ করেছে তার সঙ্গে বিয়ে হয়ে যাবে।
তো এবার যুধিষ্ঠির চলে গেছে বোধহয় এই অবধি আমরা বলেছিলাম। হ্যাঁ, এরপরে তো বৈবাহিক পর্ব শুরু হচ্ছে। বৈবাহিক পর্ব শুরু হচ্ছে। বৈবাহিক পর্ব কে শুরু করবে? তুই করবি? তুমি করো। আমি করি তো। তো যুধিষ্ঠির বলছে যে এসবের তো কথা ছিল না, কথা ছিল হচ্ছে যে স্বয়ম্বর সভায় যে ধনুক উঠিয়ে লক্ষ্যভেদ করতে পারবে তার সাথে বিয়ে হবে। অর্জুন করেছে, হয়ে গেছে। তার মাঝখানে এসব কাস্টের, আমরা কাস্ট নিয়ে আমাদের কোনো নেই, মাথা ব্যথা নেই। হ্যাঁ, অসবর্ণ চলিবে। তো বলছে আচ্ছা সে ঠিক আছে, সে না হয় হলো, কাল আসুন তাহলে আপনারা, বিবাহ ব্যবস্থা করা হোক। তো বরযাত্রীকে নিমন্ত্রণ করে যেরকম হয় আর কি, তেমনি তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে যে আপনারা আসুন। যুধিষ্ঠির বলছে হ্যাঁ যাব। তো যুধিষ্ঠির সেই দিনে যুধিষ্ঠির, কুন্তী, দ্রৌপদী আলাদা রথে উঠলেন, এরা সবাই আলাদা রথে উঠলেন, উঠে ওখানে যাওয়ার জন্য প্রস্তুত। এদিকে দ্রুপদ মহা আয়োজন, একমাত্র মেয়ের বিয়ে, সেও দ্রৌপদীর বিয়ে হচ্ছে মানে বিরাট আয়োজন করেছে। সমস্ত লোকজন তো আছেই, স্বয়ম্বরের যারা ছিল তারাও আছে। এদিকে বলছে যে এদের ঠিক বোঝা যাচ্ছে না এরা কারা, তাহলে একটা কাজ করা যাক, সব রকমের জিনিসপত্র আমরা প্রদর্শনীর মতো সাজিয়ে রাখি, দেখি এদের ইন্টারেস্টটা কোন দিকে। মানে ধনুক আছে, বিভিন্ন রকম যুদ্ধের অস্ত্র টস্ত্র রয়েছে, আবার এগ্রিকালচারাল প্রডিউসও রাখা হয়েছে, কৃষিকার্যের জিনিসপত্র রেখে দিয়েছে, পুস্তক পুঁথিও রাখা হচ্ছে, যে যেমন হবে মানুষ তারা সেদিকে ইন্টারেস্ট দেখাবে, তাতে আমরা খানিকটা বুঝতে বোধহয় পারবো। কারণ মনে মনে সন্দেহ তো আছে, এরা পাণ্ডব বোধহয় পাণ্ডব, হ্যাঁ, আর বলে উনি দুধকে। তো তারা পৌঁছলেন ওখানে, দ্রৌপদীকে বরণ করে নিল অন্তঃপুরের মহিলারা, হ্যাঁ, সাজিয়ে গুছিয়ে সমস্ত তৈরি হচ্ছে। এবার এই 5 জন বীর ঢুকলেন, সেই একবারে মানে সেই জৌলুস আর কি, তেজ, হ্যাঁ, তেজে এলেন। এসে 5টা সিট, মানে দেখা গেল যে 5টা সবচেয়ে দামি অর্থাৎ সবচেয়ে উচ্চাসন, সেখানে গিয়ে অটোমেটিক্যালি এরা বসে পড়লেন, অ্যাজ ইফ ওটা তো আমাদেরই হওয়ার কথা ছিল। এটা দেখেও দ্রৌপদী মনে হলো না, এরা কিন্তু নিজেদের জায়গাটা জানে, হ্যাঁ, এমনি কোথায় বসবো স্যার এ করেনি, এদের নিজেদের জায়গা জানা আছে। তাহলে এরা মানে বারবার মনে হচ্ছে যে আচ্ছা এরা কি পাণ্ডব, কিন্তু এত ব্রাহ্মণ বেশে রয়েছে, বলছেও না, ব্যাপারটা কি। তো যাই হোক, এসব হওয়াটার পর তখন দ্রুপদ আলাদা করে যুধিষ্ঠির যেহেতু জ্যেষ্ঠ ভ্রাতা, বললেন যে আচ্ছা সেসব ঠিকই আছে, আচ্ছা এরা সমস্ত অস্ত্রশস্ত্র দেখছেন, কথাবার্তা চলছে সেসব নিয়ে। যুধিষ্ঠিরকে বললেন যে বাবু দেখো যে সব ঠিক আছে, ভালো, আমাদেরও খুব, দ্রৌপদীর বিয়ে হবে, তোমাদের দেখেও খুবই ভালো মনে হচ্ছে, তবে কি যে বিয়ের তো একটা নিয়ম আছে, যে ব্রাহ্মণদের বিয়ের একরকম নিয়ম, ক্ষত্রিয়দের বিয়ের আরেক রকম নিয়ম, বৈশ্যদের বিয়ের আরেক রকম নিয়ম। তো আপনারা যদি না বলেন বা তোমরা যদি না বলো যে তোমরা কোন মানে তোমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, নাকি তোমরা সিদ্ধ পুরুষ যারা মায়া দিয়ে এরকম একটা করতে পারছে, তাহলে তো আমি কীভাবে বিয়েটা, পুরোহিতকে কী বলবো, কীভাবে বিয়েটা দেবো আমি? তো সেটা একটু তো বলতে হবে, না হলে পরে তো মুশকিল। তো যুধিষ্ঠির বললেন যে দেখুন আপনাকে গোপনে বলছি, এতদিন আমরা কাউকে বলিনি, কিন্তু আমরা হচ্ছে পাণ্ডুর পুত্র, কুন্তী এবং পাণ্ডুর পুত্র, উনি কুন্তী, আমরা হচ্ছে কুরুবংশজাত পাণ্ডব, আমি যুধিষ্ঠির, এই আমার ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব। এখানে একটা জিনিস যুধিষ্ঠির বলেছিল যেটা এখানে লেখা আছে এবং যেটা ওই বইটাতেও লেখা আছে, সেটা খুব ইন্টারেস্টিং। বলেছে যে যুধিষ্ঠির গিয়ে বলে মহারাজ নিশ্চিন্ত হন, আমরা ক্ষত্রিয়, এবং পদ্মিনী যেরকম এক রথ থেকে আরেক রথে যায়, সেরকমভাবেই আপনার পুত্রী এক রাজকুল থেকে আরেক রাজকুলে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ঠিক, যে এক পুকুর থেকে আরেক পুকুরে যাওয়ার মতোই হচ্ছে ব্যাপারটা, এর থেকে বেশি কিছু নয়। তো এতে তো খুশি হওয়ারই কথা। এটাই ভাবছিলাম, নিশ্চিন্ত হয়ে গেছে, বাইরে গিয়ে হাই ফাইভ করেছে ওর ইয়ের সঙ্গে, দৃষ্টদ্যুম্নকে বলছে হয়ে গেছে, কিন্তু যেটা আমরা ভাবছিলি, যেটা তুই সন্দেহ করেছিস ঠিক আছে, এবার আমার কোনো নিশ্চিন্ত আমরা। এবং সেটা বলছে যে যুধিষ্ঠির তখন বললেন যে আমরা ওই পুরোচনের ষড়যন্ত্র থেকে আমরা বেঁচে, যতুগৃহ থেকে বেঁচে টেচে ফিরেছিলাম, আসলে তো আমাদের সম্বন্ধে যেটা রোটে বেড়াচ্ছে চারদিকে যে আমরা মারা গেছি, এটা ঠিক নয়, আমরা বলছি আপনাকে। তো দ্রুপদ খুশি হয়ে তখন বললেন যে সে ঠিক আছে, তাহলে সবই যখন ঠিক আছে তাহলে চলুন অর্জুনের সাথে দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হোক। এই মানে দ্রুপদের তো জানা নেই অলরেডি যে
5 জনের সাথে কথা হয়ে গেছে বিয়ে হওয়ার গত রাতে। এইটা এবার যুধিষ্ঠিরকে বলেন যে এটা যুধিষ্ঠির না, যে কি হয়েছে আসলে কাকু, আমাদের 5 ভাই এত একসাথে থাকি, যাই উৎকৃষ্ট বস্তু আমাদের কাছে আসে আমরা 5 জনের সমান ভাগে ভাগ করে নিই। এখানে আমার 2খান কথা আছে, সেটা হলো এই কোথাকার কথা রে ভাই, যুধিষ্ঠির হোক সে ধর্মরাজ হোক আর যেই হোক, উৎকৃষ্ট বস্তু মানে তুই সত্যি কথাটা বললি না, যে মা বলেছে তার জন্য আমি এটা করলাম, তুই তো ধর্মের লোক যুধিষ্ঠির। তাহলে এই কথাটা যদি আমরা এই কথাটা বলে থাকি, যুধিষ্ঠির অর্ধসত্য বলেছে, প্রথমবার অশ্বত্থামা হতো ইতি গজ, সেটা সবাই জানে, তাহলে এইখানে বললো কি বললো এই কথাটা? তার মানে এটা তো অর্ধসত্য না, এটা তো অলমোস্ট মিথ্যে। এটা একটা বড় আমার প্রশ্ন তৈরি হচ্ছে, যে কারণে আমি বললাম আমি 2খান কথা আছে। কারণ এখানে বলেছে উৎকৃষ্ট বস্তু মানেটা কি? হ্যাঁ, এটা তো মানে খুব অবজেকশনেবল কথাবার্তা, খুবই অবজেকশনেবল কথাবার্তা। একটা মহিলা তাকে স্বয়ম্বর সভা থেকে অর্জুন তীর মানে লক্ষ্য ভেদ করে নিয়ে গেছে, তাকে বস্তু বললি। প্রথম কথা ওখানে গিয়ে বললি ভিক্ষা জিনিস এনেছি, তুমি নাও। প্রথমত ভিক্ষা করে তো আনিসনি, তোরা এনেছিস হলো সিম্পলি জিতে, সেটা বললি না। মা একটা কথা বলে দিল, তারপর ব্যাসদেব দিয়ে জাস্টিফাই করে দিলি। পয়েন্ট কি না, ব্যাসদেব বলেছে মানে জাস্টিফাই। এখানে তো আবার দ্রুপদ বলেছে, দ্রুপদ বলছি আরে এটা কেমন কথা হলো, আমি তো জীবনে শুনিনি এই কথা। কারেক্ট, কারণ এক পুরুষের বহু নারী হয় শোনা গেছে, এমনটা খুব একটা অ্যাবনর্মাল ব্যাপার নয়, অস্বাভাবিক নয়। কিন্তু এক নারীর বহু পুরুষ, এ তো বেদে এটার কোনো উল্লেখ নেই, ধর্মে এটার কোনো উল্লেখ নেই। এটা তো এত বড় পাপ তো আমি করতে পারি না আমার মেয়ের সাথে, নিজেও করতে পারবো না যে আমি কন্যাদান করবো 5 জনের সাথে। এটা তো ধর্মে চলছে না, আপনি তো এটা ঠিক বলছেন না। এবার ওই যেটা তুই ইঙ্গিত করছিস, যুধিষ্ঠিরের বলছেন না আসলে হ্যাঁ বেদে নেই, কিন্তু কি আমার মা যখন বলেছেন এবং আমি যতদূর ধর্ম জানি তাতে ধর্মের বাইরেও নয়। বলছি এটা কি কথা, ধর্মেও নেই বেদে নেই যখন আমরা তো সবাই জানি, তুমি হঠাৎ করে এটা বলছো, এটা তো হবে না। যুধিষ্ঠির আমতা করে বলছে তাহলে আর কাজ করা হোক, তাহলে দৈপায়ন ব্যাসকেই ডেকে আনা হোক, উনি এসেই বিধান দিক যে কি ব্যাপারটা কি হলো আসলে, হ্যাঁ এটা ধর্মে কিভাবে। এবার এখানে আমরা বিভিন্ন কথা বললাম, বাট যদি যুধিষ্ঠিরের পক্ষ থেকে বলা হয় তাহলে ঠিকই যে মানে কেন ওই অর্ধসত্যের কথা বললাম বা সত্যের কথা বললাম, যদি সত্যি এটাকে একটুখানি ওইভাবে বিচার করা যায়, ব্যাপারটা কীরকম হবে, যে বলল যে আমার ওই মানে মাকে বলেছিল দ্রব্য সেজন্য ওটা জাস্টিফাইড সত্য, এবং পরবর্তীতে গিয়ে আবার মায়ের কথা বলে দিল, তার মানেও সম্পূর্ণ সত্যটাই বলে দিল। সত্য বলেছে সেটা ঠিক আছে, কিন্তু আমার প্রবলেম হচ্ছে যে মহাভারতের এই পার্টটা নিয়ে আমরা গতবারও কথা বলেছিলাম যে নারীকে কিভাবে দেখছি আমরা, দেখছি সেটা কিন্তু এখানে একদম, এবং দ্রৌপদীর কথা আসছে না এখন অব্দি। দ্রৌপদী কি চাইছেন বা তার কি ইচ্ছা, তার ভালো লাগছে খারাপ লাগছে কিছুই আসছে না। তো কাজে এই জায়গাটা আমার মনে হয় খুব মানে এই জায়গাটা নিয়ে তো অনেক রকমের আলোচনা ইত্যাদি হয় যে এটা একেবারে প্যাট্রিয়ার্কাল একটা বিষয় হয়েছে। আমার কিন্তু সেটা আমার অন্তত তাই মনে হচ্ছে, যতগুলো মহাভারত দেখলাম তাতে এর থেকে বেশি ব্যাখ্যা কিছু আর নেই। না, আমিও অনেক খুঁজে দেখলাম যে কোনো অন্য ব্যাখ্যা আছে কিনা, বা অনেক ভেবে দেখলাম, অনেক মানে অন্যান্য লোকজনকেও জিজ্ঞেস করে দেখলাম, কেউ এর আলাদা কোনো ব্যাখ্যা দিতে পারেনি। না, এটা গল্পটা আছে, সেই গল্পটা তুই বল যে ব্যাসদেব এসে এবার ব্যাসদেব এলেন, এবার সবাই মিলে একটা বিতর্ক শুরু করেছে, না এটা কি করে হতে পারে, আর উনি বলছেন 5 জনের বিয়ে হবে, মানে একটা বিয়ে বাড়িতে যে ঝামেলাটা হয় না, ঝামেলা শুরু হয়ে গেছে। এবার কানাঘুষো, আরে কি বলছো 5 জনের সঙ্গে বিয়ে হবে, কি রে ভাই, এসব হচ্ছে কিন্তু। হ্যাঁ, এবার ব্যাসদেব এসে উপস্থিত হয়েছে। এবার সকলে তাকে বললেন, দ্রুপদ বললেন, দেখুন আমার মতে এক স্ত্রীর বহুপতি হওয়াটা মানে কোনোভাবেই বেদের মানে বেদ সম্মত তো হতেই পারে না, এটা বেদ বিরুদ্ধ কথা, এটা তো আপনি মানে কোনোভাবেই মানব না। আর ধৃষ্টদ্যুম্ন বললেন যে না না না, 1 মিনিট, বড় ভাইয়ের বউ বা মেজ ভাইয়ের বউকে অন্যান্য মানুষের বউ সে কী করে হতে পারে, এটা সম্ভব না। এইসব কথাবার্তা হচ্ছে। এবার যুধিষ্ঠির একটা কথা বলে, যুধিষ্ঠির বললো না যে ধর্ম বলেছে ধর্মের মতো, যুধিষ্ঠির বলে যে পুরাণে শুনেছি গৌতম বংশীয় যে জটিলা 7 জন, জটিলা বলে একজন ইয়ে ছিলেন, ঋষি পত্নী ছিলেন, তার 7 জন ঋষি পত্নী ছিল, ঋষিপতি ছিল। আচ্ছা,
মণিকন্যা ব্রাক্ষী বলে একজন, বার্খী বা বাক্রি এরকম, ব্রাক্ষী এরকম কিছু একটা নাম আছে, নামটা উচ্চারণ এখানে খুবই, তার 10 পতি ছিল, সকলের নামই প্রচেতা। তার মানে এর উত্তর আছে, মানে মানে ইতিহাস বলছে এর উত্তর আছে, কারণ আমরা বারবার দেখেছি কোনো কিছু জাস্টিফাই করতে গেলে আগে ওটা ঘটেছে কিনা দেখা হয়, প্রেসিডেন্টস, হ্যাঁ, এবং সেখানে কেউ সেটাকে ভুল বলেছে কিনা সেটা দেখা হয়, মানে যেরকম আমাদের লতেও তাই। ধর্ম যদি আমরা ল ভাবি তাহলে এবার প্রেসিডেন্স ইজ ওয়ান অফ দ্য ওয়ে, একদম। তো এবার তারপরে আরেকটা প্রচণ্ড মানে ব্রহ্মতীর ছড়ে যে বলে মাতা যখন গুরুর শ্রেষ্ঠ, তিনি যখন বলেছেন তোমরা সকলে মিলে ভোগ করো, তাহলে তো তার আজ্ঞা পালন করে ধর্ম হয়ে যাচ্ছে, কোনো মানে এনি কোয়েশ্চেন ইওর অনার। তো এবার এইসব হচ্ছে, কুন্তি বললেন যুধিষ্ঠিরের কথা সত্যি, আমি হ্যাঁ সত্যি এটা বলে ফেলেছি, আমার নিজের একটুখানি মানে এই নিয়ে একটা অসুবিধা আছে, এই মিথ্যা থেকে আমি কী করে মুক্তি পাবো জানি না। ব্যাসদেব বললেন তুমি কিন্তু চিন্তা করো না, ঠিক আছে। কুন্তি বললেন এখন এটা যদি ধর্মেরতে যদি এটার কোনো প্রভিশন না থাকে তাহলে তো এটা করা যাবে না, এবং সেক্ষেত্রে আমি মিথ্যেবাদী প্রমাণিত হব, কারণ আমি একটা বলেছি করতে গেলে সেটা করা যাচ্ছে না, তো এটা আমার জন্য উভয় সংকট, একদম উভয় সংকট। এবং ব্যাসদেব বললেন তুমি তোমার মিথ্যা থেকে মুক্তি পাবে, এবং পাঞ্চাল রাজকে বললেন যুধিষ্ঠির যা বলেছে তাই সনাতন ধর্ম। এখানে এই পার্টিকুলার বইটাতে সনাতন ধর্ম শব্দটা উল্লেখ আছে, ওই বইটাতে নেই, এখানেও বোধহয় নেই, না এখানে আছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম বলতে কিন্তু আমরা এখন যেভাবে সনাতন ধর্মটাকে বিচার করা হয় তা নয়, এখানে তা বলছে না, এখানে বলছে মানে সনাতন বা আদি ধর্ম, যে ধর্ম বারবার বারবার পরিবর্তিত হতে 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 গেছে, যে ধর্ম অনেক বেশি অ্যাডাপটিভ একটা ধর্ম, যে ধর্ম বিভিন্ন রকমভাবে নিয়ম পরিবর্তন করতে করতে গেছে। এবার বলছে যদিও সেটা সবার পক্ষে নয়। সবার পক্ষে নয় কেন, তার একটা ইম্পর্ট্যান্ট কারণ আছে, সেটাই এরপরে আসবো। এই গল্পটায় খুবই একটা ইম্পর্ট্যান্ট, এই গল্পটা মজা আছে। এটা হলো অন্য একটা ঘরে নিয়ে গেলো দ্রুপদকে, হ্যাঁ আপনি আসুন, আপনার সাথে একটু প্রাইভেটে কথা আছে। হ্যাঁ বলছে হ্যাঁ চলুন। গেছে, গিয়ে বলেছে আপনি যমকে চেনেন? বলছে হ্যাঁ কেন চিনব না। বলে যম একবার যজ্ঞ করছিলেন, বলছে নৈমিষারণ্য জানেন? বলে হ্যাঁ, সেখানে একটা যজ্ঞ করছিলেন। তো যম যজ্ঞ করছে অনেক দিন ধরে, আর কি হচ্ছে যমের একটা কাজ আছে, কি কাজ? মৃত্যুর দেবতা যম। এবার যম যখন যজ্ঞ করছে, ওর তো অফিসের পোস্টে তো নেই, আর ওই মানে মানুষদের যে মৃত্যু সেটা ঘটছে না, মানুষ মারা যাচ্ছে না। দেবতারা অনেক দিন ধরে দেখছে আরে মানুষগুলো তো বেড়েই যাচ্ছে, আমরা তো নিশ্চিন্ত মোটামুটি ঠিক ছিল, একটা মানুষ একটা ধরনের মানুষ, আর ওদের ওখানে টাইম মানে কিন্তু বিশাল ব্যাপার, মানে দুদিন ধরে যজ্ঞ করছে না, মানে কয়েক বছর ধরে যজ্ঞ, কয়েক হাজার বছর ধরে হয়তো যজ্ঞ করছে, আর মানুষ বেড়ে যাচ্ছে। দেবতা বলে এইটা তো গণ্ডগোল হয়ে যাচ্ছে। তো দেবতাদের যথারীতি একটাই ঠিকানা যাওয়ার, ব্রহ্মার কাছে গিয়ে বললো যে স্যার দেখুন স্যার, মানে আপনি তো প্রজাপিতা, তো এই ব্যাপারটা কি হবে, এত মানুষ বেড়ে যাচ্ছে, আমাদের তো অসুবিধা হয়ে যাচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না, সংসারের জন্য ঠিক না, ইকুইলিব্রিয়ামের জন্য ঠিক না, হ্যাঁ মানে একটা ব্যালেন্সের জন্য অফ ব্যালেন্স হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো তখন বললো যজ্ঞ শেষ হোক, যম ঠিক নিজের কাজে চলে যাবে, ওটা আমার কিছু করার নেই, তোমাদেরও কিছু করার নেই। তখন আবার মানুষ যেভাবে মারা যাচ্ছিল সেভাবেই মারা যাবে, আবার যেরকম চলছিল সেরকমই চলবে। এখন মাঝখানে একটা পিরিয়ড যম একটুখানি একটা অন্য কাজ করতে দাও, আমি এখন কিছু বলতে পারবো না ওকে। তো এরা বলে কিন্তু একটা ইন্টারেস্টিং দেখ অরুণাভ, এমন একটা সময় লেখা হচ্ছে, কিন্তু পপুলেশন বেড়ে যাওয়ার একটা প্রবলেম, হ্যাঁ, এবং তখন একটা ডিভাইন ইন্টারভেনশন হয়ে পপুলেশন কমানো উচিত, এটা তো একটা ম্যালথিসিয়ান থিওরি, পপুলেশন কন্ট্রোলের একটা ম্যালথিসিয়ান থিওরি অনেক পরে এসছে, তার একটা হালকা কিন্তু ইঙ্গিত আমরা পাচ্ছি, হালকা একটা ইঙ্গিত পাচ্ছি। এবং সেখানে কিন্তু বারবার বলছে ইকুইলিব্রিয়াম ঘটে যাচ্ছে, মানে আমাদের যে বেসিক ব্যালেন্স অফ প্রকৃতি সেটা ঘটে যাচ্ছে, মানুষ বেড়ে যাচ্ছে বলে মানুষের মৃত্যুটা হওয়া দরকার, এটা বলছে। এবার দেবতারা বলছে না, আমরা যজ্ঞস্থানে যাব, আমরা ব্যাপারটা শুধুমাত্র স্যারের উপর ছেড়ে দেবো না, আমরা গিয়ে দেখি যদি ব্যাপারটা কিছু একটা ইন্টারভিউ করে যমকে বলতে পারি স্যার আপনি দেখুন প্লিজ এটা একটু চাপ হয়ে যাচ্ছে। আর সেখানে দেখেই যাই এসছি যখন, দেখেই যাই অন্তত পক্ষে কিছু নাই বলি। তো যেতে যেতে একটা গঙ্গার জলে একটা স্বর্ণপদ্ম দেখতে পেলো। স্বর্ণপদ্ম গঙ্গার জলে দেখা মানে একটা বিরাট ব্যাপার, আর দারুণ দেখতে একটা দুর্দান্ত জিনিস। এবং তিনি মানে যথারীতি ইন্দ্র গিয়ে স্বর্ণপদ্মটা নিতে গিয়ে দেখছে এক মানে অদ্ভুত ধরনের এক রমণী সেখানে নদীর জলে
অশ্রু কি বলে ওটাকে, বিসর্জন, অশ্রু বিসর্জন করছেন, মানে চোখের জল পড়ছে তার, এবং জলটা গঙ্গাতে পড়েই একটা স্বর্ণপদ্ম হয়ে যাচ্ছে। তারই একটা পদ্ম তুলতে গেছিল আর কি। আচ্ছা, ওটা বলছে ওটা সোর্সটা এটা। তো ওকে গিয়ে জিজ্ঞেস করে যে আপনি এরম এত কে, আপনি আপনি কাঁদছেন কেন? আপনার এরকম বলছে কাঁদছি, অনেক কারণ আছে, আপনি চলুন আমার সঙ্গে কিছুটা গেলে আপনি বুঝতে পারবেন যে আমি কেন কাঁদছি। ঠিক আছে, গিয়ে দেখেছে এক মানে বিরাট তেজ আলা এক মানুষ বা পুরুষ, সে এক যুবতীর সঙ্গে পাশা খেলছে বসে বসে। ইন্দ্র বলছে তোমার এর জন্য কাঁদছো তুমি, দাঁড়াও হাম দেখতে হয়। বলে কি বলছে, এই এখানে পাশা খেলা হচ্ছে কেন? হ্যাঁ, আমি এই পুরো এলাকাটার মালিক, তুমি পাশা খেলছো আমার ইয়ে ছাড়া, পারমিশন ছাড়া? ও যা সেইভাবে পুরুষ যে ছিলেন, না প্রথমে তো উঠেই তাকায়নি, না প্রথমে তাকাইনি, মানে পাত্তাই দেয়নি। আর ইন্দ্র এটা লিখেছে আমি ইন্দ্র, হ্যাঁ বস আমি এসে দাঁড়িয়েছি, লোকজন দাঁড়িয়ে পড়ে, হ্যাঁ হ্যাঁ, আর আমাকে গ্রাহ্য করছে না। তারপর বলছে এবার প্রচন্ড রেগে গেছে, মানে রেগে গিয়ে বলছে, এই বলছি এদিকে দেখাও, আমি এই বিশ্ব আমার অধীনে, তুমি কি আমার পারমিশন ছাড়া পাশা খেলছো? যেই ঘুরে তাকিয়েছে এই পুরুষ, এখন খুবই স্মিত হাসি মুখে সে তাকিয়েছে, এটা এরম হয়ে যাচ্ছে ইন্দ্র, আর নড়াচড়া করার পারপ্লেক্সড এন্ড প্যারালাইজড, ও বুঝতে পারছে না কি হচ্ছে। এবার সে ইন্দ্রর দিকে তাকালো, ওই রকম যে স্ট্যাচু হয়ে গেল, স্ট্যাচু হয়েই আছে, ও আবার পাশা খেলা শুরু করলো। পাশা খেলা শেষ হবে, তারপর ওকে দেখছি আমরা। তো পাশা খেলা শেষ হয়েছে, এই যুবতীকে বলেছে যে এই মানে এই ইন্দ্র যাকে নিয়ে এসছে আর কি, যে ইন্দ্রকে নিয়ে এসছে, সেই রমণী, তাকে বলল যে তুমি ওকে নিয়ে এসো আমার কাছে, ওর অনেক মানে ঘ্যাম হচ্ছে, অনেক দর্প হয়েছে, চূর্ণ করছে ওর দর্প। বলে নিজে করতে গেলে তুমি টাচ করে দাও, হয়ে যাবে। টাচ করলো, ফাট করে পড়ে গেল ভূপথে, মানে একদম জাস্ট পড়ে গিয়ে অচৈতন্য, কিচ্ছু খবর টবর নেই। তখন এই যুবক নিজের রূপে এলেন। ইনি কে 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 ইনি হলেন দেবাদিদেব মহাদেব। আর মহাদেবকে গিয়ে বলছে আপনি কে, মানে এটা কোনো কথা হলো? আর এই মানে আমি দেখেছি ইন্দ্রর মাঝে মাঝে কিছু গন্ডগোল ফন্ডগোল করে ফেলতো, এরপরে আরেকটা গন্ডগোল করবে, সেখানে দধিজির কাছে গিয়ে সে হাড় নিয়ে এসে সে অনেক কাণ্ড করবে, যাকে যে বজ্রটা যেখান থেকে তৈরি হয়। এনিওয়েজ, এবার ইন্দ্রকে মহাদেব বললো শোনো, তারপর মানে ও ইয়ে করেছে, বলে শোনো দর্প করবো না, এরকম দর্প করবে না, দর্প করলে কি হয় দেখবে, বলে ওকে একটা গুহার মধ্যে একটা ভিতরে ঢুকিয়েছে। ইন্দ্র ঢুকে দেখে 4 জন অত্যন্ত তেজময় মানুষ দাঁড়িয়ে আছে। ও দেখে এদেরকে দেখে মনে হচ্ছে, আরে আমি এদের মতো তেজময় হলাম না কেন, এরা কারা, এরা কি? মহাদেব বলেন এরাও দর্প করেছিল, গর্ব করেছিল, ওই জন্য এরা এখানে আছে। এবং এরা কারা জানো? এরা হলো পূর্ববর্তী ইন্দ্র। মানে ব্যাপারটা হলো, এখানে একটা জিনিস বোঝা যায়, ইন্দ্র কিন্তু অ্যাকচুয়ালি ইয়ে না, মানে ইন্দ্র কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানুষ না, ইন্দ্র একটা পোস্ট। বারবার ইন্দ্র আসে বিভিন্ন, মানে ইন্দ্র হলো একটা পোস্ট, যেই পোস্টে একজন করে জন্মায় এবং সে ওই জন্মগ্রহণটা করে। এবং এই তখন পূর্ববর্তী 4 ইন্দ্র বললেন যে মানে আমাদেরকে আমরা যে এই যে মানে এই অবস্থায় আছি, আমরা তো আর ইন্দ্র থাকিনি, আমরা তো গর্ব করেছি বলে এখানে পৌঁছে গেছি। তো আমাদের যেটা হবে সেটা হলো ধর্ম, বায়ু আর অশ্বিনী কুমারদ্বয় আমাদেরকে মানুষের গর্ভে মানে প্রবিষ্ট করবেন এবং আমরা মানুষের গর্ভে জন্মাবো। কে কে বললো? ধর্ম, বায়ু এবং অশ্বিনী কুমারদ্বয়। আমরা জানি ধর্ম যুধিষ্ঠিরের পিতা, বায়ু হলো ভীমের পিতা এবং অশ্বিনীদ্বয় হলো নকুল সহদেবের পিতা এবং মাদ্রির পুত্র অ্যাকচুয়ালি। বর্তমান ইন্দ্র বললেন তাহলে আমিও তো এর মধ্যেই পড়লাম, মানে এর 4 জনের সঙ্গে 5 জন হলাম, তাহলে আমি একটা কাজ করি, তাহলে আমি আমার বীর্যে একজন পুত্রকে স্থাপিত করি, যে 5ম ইন্দ্র হবে আর কি। তো মহাদেব বললেন ঠিক আছে, তাহলে তাই হবে। কারণ এখানে মানে এখান থেকে একটুখানি এটা যে রাজা, সে যত বড়ই রাজা হোক, সে যদি দর্প করে তাহলে কিন্তু একটা ডিভাইন ইন্টারভেনশন হোক, মানে আমরা ডিভাইন ইন্টারভেনশনই বলতে পারি, যে তার দর্প করা সাজে না।
না, দর্প বা গর্ব মানে সে কখনোই অহংকারের বশবর্তী হতে পারবে না, তাহলে কিন্তু তার গেল আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং তখন মহাদেব বললো ঠিক আছে, তুমি যখন বুঝতে পেরেছো তো তোমার তো অ্যাকচুয়ালি শাস্তিই হলো এটা, তুমি মনুষ্য হিসাবে জন্মাবে, ঠিক আছে তুমি জন্মাও, কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো তোমাদের কিন্তু একজন কমন স্ত্রী হবে। এবার এখানে এই জায়গাটা আমি জানি না ওখানে কি লেখা আছে, সেটা হলো ওই যেই মহিলা বসে কাঁদছিলেন তাকে বললেন তুমি এদের স্ত্রী হবে, তুমি নিয়ে এসছিলে ওকে আমার কাছে, তুমি এদের স্ত্রী হবে। এবং সেই সময় একটা একদম সম্পূর্ণ অন্য কথা আছে, যেটা একটু আগে তোর আমার কথা হচ্ছিল। নারায়ণ সেই সময় তার এক শুক্ল এবং কৃষ্ণ কেশ রোহিণী এবং দেবকীর গর্ভে স্থাপন করলো, যাদের মধ্যে থেকে মানে দেবকীর গর্ভ থেকে জন্ম হলো শ্রীকৃষ্ণের বা কেশব বলা আছে, আর রোহিণীর গর্ভ থেকে জন্ম হলো বলদেব বা বলরাম যাকে বলি আমরা। ওই কালো কেশ থেকে জন্ম হয়েছিল বলে কৃষ্ণ বা কেশব, আর সাদা কেশ থেকে বলে সে হচ্ছে বলদেব। আচ্ছা, আরেকটা এখানে কিন্তু ওটাতে কিরকম আছে জানি না, কিন্তু এখানে কিন্তু বলছেন যে আমরা যে জন্মগ্রহণ করব, মনুষ্যজনিত জন্মগ্রহণ করলাম, কিন্তু মানে আমাদের তো উৎকৃষ্ট হয়ে উঠতে পারবো না আমরা। তখন বলছেন যে না, এই যে স্ত্রী যাবে এ হচ্ছে লক্ষ্মী বা শ্রীয়ের স্বরূপ, একদম একদম, এই তোমাদের পত্নী হবে, একদম। এবং এই তোমাদের পত্নী হবে, এবং শুধু তাই না, এর জন্য দু একটা জায়গায় এটাও বলা হয় যে এর জন্য তোমাদের যে মানে তোমাদের মধ্যে যে বল এবং তেজ সেটা আরও বৃদ্ধি পাবে, এবং তোমাদের আরও শ্রীবৃদ্ধি হবে আর কি, যেটাকে মানে শ্রীবৃদ্ধি বলে। হলো এবার মহারাজ দ্রুপদকে বললেন, বুঝলেন, শুনলেন গল্পটা? বলছে হ্যাঁ। বলছে এই 5 জনই কিন্তু এই পাণ্ডব রূপে, বাইরে যারা আছে পাণ্ডব রূপে জন্মেছে। আর তারপরে এই গল্পের মধ্যে আরেকটা কি বুঝলেন? বলে বুঝলাম যে একজন শ্রীরূপিণী এদের 5 জনের পত্নী হবে। বলে তাহলে সেটা হচ্ছে আপনার মেয়ে কৃষ্ণা বা দ্রৌপদী, সে হচ্ছে লক্ষ্মীর স্বরূপ, সে ডিভাইন একটা এনার্জি আপনার এই মানে গৃহে জন্মেছে বা আপনার দ্বারা তার জন্ম হয়েছে, আপনি বিরাট ভাগ্যবান লোক। আপনি কি বলছেন? আমি আপনাকে দিব্যচক্ষু দিচ্ছি, এখন আপনি দেখে নিন ব্যাপারটা। এবার সে দেখছে ওরা তো মানে 5 জন এরা বিরাট দিব্য রূপ, এবং 5 জনের থেকে তেজ বেরোচ্ছে। তারা এখানে বলা আছে যে মানে তারা স্বর্ণ কিরীট ও দিব্য মাল্য এবং দেবতার সর্বলক্ষণ তাদের দেহে বর্তমান। এবং শুধু তাই না, দ্রৌপদীকেও কিন্তু তিনি লক্ষ্মী রূপে দেখলেন। দেখে বিরাট আনন্দিত হলেন, বললেন যে এটা তো তাহলে তো এটা দৈব ব্যাপার, এটা তো আমার কিছু করার নেই। ব্যাসদেবকে প্রণাম করলেন। আর ব্যাসদেব বলল একটা বড় জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট, আমি দাগিয়েও রেখেছি। বলেছে এই আগের একটা গল্প ছিল না, মহাদেব একজনকে বর দিয়েছিল এক ঋষিকন্যাকে, যার নাম কোথাও নেই। সেই ঋষিকন্যাকে বর দিয়ে বলেছিল যে তোমার 5 বার বর প্রদান করুন। আপনারা বোধহয় আগের এপিসোডে শুনেছেন, 5 বার বর প্রদান করুন বলেছিল, তাই জন্য ওকে 5 বরের বর দিয়েছিল। তো বলেছে সেটাই হলো তার পরের জন্মের থেকে শুরু করে ওই ব্যাপারটা ফাইনালি গিয়ে এখানে কনক্লুশন হচ্ছে। এবং বলল মানুষদের জন্য এটা ভুল হতেও পারে যে পঞ্চপতি একজনের, কিন্তু এরা তো দেবতা, এদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কোনোভাবেই ইনভ্যালিড না। এবার যথারীতি এবং বললো যে মহাদেবের ইচ্ছাতেই এরা হবেন, কারণ দুবারই মহাদেব আছেন। দেখ, ওখানেও মহাদেব বলেছেন, এখানেও মহাদেব বলেছেন, তো এটা পঞ্চপতির বড়। ধ্রুপদ মোটামুটি ব্যাপারটা হ্যাঁ ঠিক আছে স্যার, তাহলে আপনি যা বলছেন তাহলে তাই হোক, তাহলে লেটস স্টার্ট দ্য রিচুয়াল। এইখানে দেখ অরুণাভ, আমার একটা দুটো জিনিস এখানে আমার খুব স্ট্রাইক করেছে। একটা হচ্ছে যে অনেকে বলে যে এই দ্রৌপদীর যে 5 পতি হলো, তার মানে পলিঅ্যান্ড্রিটা সময় কমন ছিল। কিন্তু এই ব্যাখ্যান দেখে এটা বোঝাই যায় যে পলিঅ্যান্ড্রি যে একেবারেই কমন ছিল নয়। কারণ যদি পলিঅ্যান্ড্রি কমন হতো তাহলে পরে এই প্রশ্নগুলো উঠতো না, এগুলো যে একটা ডিভাইন ব্যাপার সেসব নিয়ে কথা উঠতো না। এটা যে ইতিহাসে কোথাও নেই, এটা ধর্মে অ্যাপ্রুভ করে না, বেদে কোথাও নেই, সে ব্যাপারটা উঠতো না, এত বিতর্কই হতো না। তার মানে পলিঅ্যান্ড্রিটা একেবারেই কমন ছিল না। কিন্তু এই গল্পটা কেন এলো সেটা নিয়ে আমিও খুব মানে এইভাবে কেন এলো সেটা নিয়ে আমি এটার রেলেভেন্স বা মেটাফরিক্যাল মিনিংটা কিন্তু আমিও একটু কনফিউজ, যে কেন এটা করতে হলো এই জায়গাটা।
পলিএন্ড্রি কমন যদি হতো তাহলে পরে আমি বুঝে যেতাম যে হ্যাঁ তার মানে এটা, তার মানে কি এটা মনে হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে সমাজে দেখা যেত পলিএন্ড্রিও আছে, কিন্তু সেটাকে ওরা জাস্টিফাইড করতে পারছেন না যারা লিখছেন মহাভারত, তাই তারা একটুখানি ঘুরপথে এটাকে করলেন যে বেদের সময় থেকে এখন সমাজটা অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমরা জাস্টিফাই করলাম মহাভারতে একটা গল্প দিয়ে, যে গল্পটা একটা ডিভাইন ইন্টারভেনশনের গল্প। দেখ পলিএন্ড্রি এভাবে কিন্তু আর কোনো ইয়েতেও কিন্তু খুব একটা পাওয়া যায় না, আর কোনো পুরাণ বল আর কোনো রামায়ণ বল সেখানেও কিন্তু এরকম পলিএন্ড্রির কথা এইরকম ভাবে কোথাও পাওয়া যায় না। এখানে শুধু বলেছেন ব্রাক্ষী আর ওই প্রচেতা যার ইয়ে ছিল জটিলা এবং ব্রাক্ষীর কথা বলেছে, এই দুজনের একজনের 7 জন পতি একজনের 10 জন পতি ছিল। অনেকেই বলেন যে মহাভারতের সময়, আমরাও পেয়েছি মহাভারতের সময় মহিলাদের ডিসিশনের গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা আগের অনেক পর্বে বলেছি, কিন্তু এই পার্টিকুলার জায়গাটা এসে প্রচণ্ড একটা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে। এখানে না দ্রৌপদীর কথা শোনা হচ্ছে, না দ্রৌপদীকে কিছু বলা হচ্ছে। ইনফ্যাক্ট এর পরের যে ঘটনাটা সেটা তো আরেকটু ভাবে, যে যখন এই স্নানটা এবার হয়ে গেল সবটা সেটেলড এবং তারা বললেন ঠিক আছে বুঝে গেলাম এটা ডিভাইন ইন্টারভেনশন, এটা আমাদের কিছু করার নেই, চলো বিয়েটা শুরু করা যাক। আর বিয়েটা তো শুরু হলো, প্রথমে এলেন যুধিষ্ঠিরের সঙ্গে তার বিয়ে হলেন, অগ্নিতে আহুতি দেওয়ার পর যুধিষ্ঠির এবং দ্রৌপদী পানি গ্রহণ করলেন এবং বিবাহ সম্পন্ন হলো। পরবর্তী এরপরে 4 দিন ধরে বিয়ে হয় আর বাকি 4 জনের সঙ্গে। কিন্তু ইম্পর্টেন্ট কথা হলো ব্যাসদেব প্রত্যেকবার এই অলৌকিক একটা বাক্য বলতেন বলে লেখা আছে, যে বলতেন যে বিয়ে হয়ে গেল, আবার পরদিন বলছেন তুমি কুমারী হও, এবং সে নাকি আবার কুমারী হয়ে যাচ্ছে। এটাও একটা ট্যাবুর জায়গা, তাই তো? হ্যাঁ, সেই কুমারী যদি ধরো ধর্মপত্নী হিসাবে তোমার যা যা কর্ম সেই কর্মটা চলে গেল, দ্যাট ইজ ফাইন, কিন্তু এখানে তো কোথাও সেই কি বলবো সেই কথাটা লেখা নেই। এখানে লেখা আছে শুধু কুমারী হও, আর কুমারীর ক্ষেত্রে আমরা জানি সেটা সর্বদাই ওইভাবেই বিচার করা হয়। এক্ষেত্রে হতেই পারে যে তুমি যেহেতু বিবাহ করে ফেলেছো একবার, আরেকবার কুমারী হও, হোয়াট এভার, বাট এখানেও একটা ট্যাবুর উল্লেখ পাওয়া যাচ্ছে। আরেকটা অদ্ভুত জিনিস আছে এখানে লেখা আছে, জ্যেষ্ঠ যুধিষ্ঠির পাঞ্চালীর পতি ও ভাসুর হলেন, কনিষ্ঠ সহদেব পতি ও দেবর হলেন, মধ্যবর্তী 3 ভাতা প্রত্যেকে পতি ভাসুর দেবর 3টেই হলেন। এটা উইয়ার্ড না ব্যাপারটা? উইয়ার্ড তো বটেই। তার মধ্যে কি দেখ, এটা কিন্তু বিয়ের কথা হচ্ছে, এমনি পলিএন্ড্রি মানে এমনি যে নারীরা স্বাধীন ছিল সেটা আমরা আগেও একটা গল্পে বলেছিলাম, যে শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্যে স্বামীর সাথে লয়াল থাকতে হবে, তাছাড়া নারী কি করবে, অন্য কারোর সাথে মিলিত হবে, অন্য কাউকে ভালোবাসবে কিনা সেই নিয়ে স্বামীর কিছু বলার থাকতে পারে না। এটা কিন্তু আগে আমরা গল্পে দেখেছি। আমরা জানি না মানে এখানে বিয়ে দেওয়ার প্রয়োজনটা কেন পড়লো এবং ডিভাইন ইন্টারভেনশনটার কেন এই কাহিনীর অবতারণা হলো। তো আমরা এগিয়ে যাই, আমরা যেহেতু জানি না এটা নিয়ে আমরা কিছু বলার নেই। এবার যথারীতি পাণ্ডবদের সঙ্গে বিয়ে হওয়াতে দ্রুপদ তো খুব নিশ্চিন্ত হয়ে গেলো এবং সে মানে সবাইকে আশীর্বাদ, কুন্তী আর তোর পুত্রবধূকে, কুন্তীও আশীর্বাদ করলেন, বললেন যে তুমি বীর পুত্র প্রসবিনী হও, যেরকমভাবে পতিব্রতা হও, তুমি আদরিণী হও, তুমি এই হও, তুমি সেই হও, অনেক কিছু দিল। এবার তাদেরকে প্রচুর রত্ন দেওয়া হলো, প্রচুর মানে প্রচুর, এবং দিয়ে টিয়ে সেসব করে প্রচুর উপহার দিয়ে তাদেরকে বলা হলো তোমরা এখানে থাকো। তার মানে যৌতুক, মানে পণ যেটাকে বলি, মানে আগে আমরা দেখেছি একবার বিয়ে কত রকমের হয়, সেখানে দেখতে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে উল্টো হচ্ছে, যেটাকে এখন রিভার্স ডাউরি বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওটাই ছিল যে কন্যার পিতাকে দিতে হবে রত্ন ইত্যাদি কিছু কিছু বিবাহ ক্ষেত্রে। এখানে এসে আমরা দেখছি যে না, এখানে কিন্তু যারা স্বামী হচ্ছেন, মানে পতি মানে ব্রাইড গ্রুম, তাদেরকে দেয়া হচ্ছে অর্থাৎ যেটা আজকের দিনে আমরা ডাউরি বলে জানি, সেই পণটা দেওয়ার প্রথা। অর্থাৎ হয়তো দুটো আলাদা আলাদা সময় লেখা হয়েছে, বা দুটো এটাও হতে পারে যে খুশি হয়ে দিয়ে দিলেন, অনেক কিছু আছে আমার কাছে, খুশি হয়ে দিলেন, এটাও হতে পারে, প্লাস যৌতুকের পার্টটাও হতে পারে অবশ্যই। আর ঘর জামাই, পাণ্ডবরা ঘর জামাই হয়ে থাকলেন আপাতত ঘর জামাই দ্রুপদের এখানে, এটাও তার মানে ছিল। ঠিক আছে, কৃষ্ণও কিন্তু পাঠালেন প্রচুর, মানে উপঢৌকন দেয়া হলো,
তার সাথে সাথে একটা অদ্ভুত জিনিস লেখা আছে এখানে, জানি না ওখানে লেখা আছে কিনা, 1000 মতো মেইড সার্ভেন্ট কৃষ্ণ উপহার দিলেন। তার মানে এই একটা ধরনের স্লেভারি তো তার মানে ছিলই। হ্যাঁ, স্লেভারির উল্লেখ কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যায়, স্লেভারির মতো কিছু জিনিস কিন্তু পাওয়া যায় সে। তো এখানে আমাদের মানে বৈবাহিক পর্ব শেষ, যে বিয়েটা সম্পূর্ণ হলো, আমরা বিয়ে দিয়ে দিলাম পাণ্ডবদের। একদম, তো বিয়ে তো দিয়ে ফেললাম আমরা, বিয়ে আমরা দিয়ে ফেললাম। তাহলে এবার পরের পর্যায়টাতে যাই। একদম, এর পরের পর্যায়টা হচ্ছে বিদুর গমন পর্ব। বিদুর গমন পর্ব। বিদুর গমন পর্ব মানে হচ্ছে প্রথমত তো এই যে এবার কথা চাউর হয়ে গেল, যত সমস্ত স্পাইরা ছিল তারা সব, যারা সম্বরে এসেছিলেন তাদের কাছে কথাটা দিয়ে দিলেন, খবর পৌঁছে দিলেন, আরে এরা পাণ্ডব, জানা গেছে এখন। পুরোচনের সময় ওই যে যতুগৃহ, ওখানে মারা যাননি, এরা সব বেঁচে আছেন, এই কৃষ্ণার সাথে কালকে বিয়ে হলো, কালকে বা এই আর কি। তো সবাই বেশ ধন্য যাক, নিশ্চিন্ত হওয়া গেছে। এতদিন ধরে একটা গুজব চলছিল যে বেঁচে আছে কি না, বেশিরভাগই নিশ্চিন্তই হলেন এবং ভাবলেন যে পুরোচনের এটা করা ঠিক হয়নি। ওটাকে কি ওই আবার ওই গসিপ শুরু হলো, রিউমার শুরু হলো যে এটা কি দুর্যোধনের ষড়যন্ত্র ছিল ইত্যাদি। তো দুর্যোধন, শকুনি, অশ্বত্থামা, কর্ণ এরা তো সবাই গেছিলেন স্বয়ম্বরে, এদের কাছেও কানে পৌঁছলো কথাটা। তো দুর্যোধন বললেন, না, আমার পার্টি নিয়ে আমি এবার ফেরত যাব। ভেঙে পড়েছেন দুর্যোধন বলছেন যে আর কি, চলো, দুঃখ পেয়ে ফিরছেন। দুঃশাসন তাকে বলছেন যে দাদা এটা কি হলো, এত চেষ্টা করলাম আমরা, এত কিছু করলাম, এতদিন তো গুজব ছিল, এখন তো প্রমাণিত হয়ে গেল ব্যাপারটা। আসলে আমরা যাই করছি হিউম্যান এন্ডেভার, তাতে বোধহয় কিছু হয় না, ডেস্টিনিই আসল, ভাগ্যই সবখানে চলে বোধহয়। তো এই সমস্ত করতে করতে বলছে যে এখন আর আমাদের কাছে কী বা করার আছে, এরা পাণ্ডব এসে গেছে ফুল ফোর্সে, তাও দ্রুপদের ওখানে ধৃষ্টদ্যুম্ন আছে, ধৃষ্টদ্যুম্নের মতো একটা যজ্ঞ থেকে বেরিয়েছে, হ্যাঁ, সেরকম একজন মানুষ, বীর, শিখণ্ডী আরেক ছেলে, এরা সবাই যুদ্ধবিদ্যায় পারদর্শী, আমরা কি আর এদেরকে হারাতে পারবো? তো এই সমস্ত নিয়ে এরা ফিরছে। বিদুরের কাছেও খবর গেছে। বিদুর বললেন চাই ধৃতরাষ্ট্রকে খবরটা দিয়ে আসি। ধৃতরাষ্ট্রকে গিয়ে বললেন যে রাজন, কুরুরা কিন্তু, হ্যাঁ, কুরুবংশজাতরা কিন্তু স্বয়ম্বর থেকে সফল হয়ে ফিরে আসছেন, মানে স্বয়ম্বরে সফল হয়েছেন। ধৃতরাষ্ট্র প্রথমে ভাবলেন, ধৃতরাষ্ট্র খুব খুশি, বাহ, এই তো একটা খবরের মতো খবর নিয়ে এলে। হ্যাঁ, দুর্যোধন, হ্যাঁ, ধৃতরাষ্ট্র তো প্রথমত ভেবেছে যে দুর্যোধনই হবে এটা। তো অলরেডি বললেন যে তাহলে পরে দ্রৌপদীর জন্যে অলঙ্কার বানানোর অর্ডার দিয়ে দাও, শ্যাকরাকে ডাকো আর ওদেরকে নিয়ে আসার ব্যবস্থা করো। দুর্যোধনকেও ডেকে পাঠালেন, আরে তুমি এসো, দ্রৌপদীকে নিয়ে আসুক হস্তিনাপুরে সবাই, তার জন্য একটা ভব্য একটা আয়োজন করতে হবে। তখন বিদুর বলছেন একটু বোধহয় ভুল হচ্ছে, আসলে পাণ্ডবদের সাথে হয়েছে বিয়েটা। পাণ্ডব কাছে ধৃতরাষ্ট্র বলছেন যে পাণ্ডব, হ্যাঁ, যতুগৃহে মারা যায়নি, ওরা এখানে এইভাবে ছিল, পুরো ব্যাখ্যানটা দিলেন। ধৃতরাষ্ট্র তখন বলে, এটা কি শোনালে তুমি বিদুর আমাকে, এ তো আমাকে দুর্যোধনের থেকে বড় ভালো সংবাদ দিচ্ছ তুমি আমাকে। এতে তো আমি বেশি খুশি হলাম, এর থেকে ভালো আর কোনো খবর হয়? পাণ্ডবরা যেরকম আমার প্রিয়, এই মানে দুর্যোধনরা যেরকম আমার প্রিয়, পাণ্ডুর ছেলে থেকে আমি নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি। বাবা, বিশাল ব্যাপার। কে চাইবে না বলো যে দ্রুপদের মতন একজন রাজার সাথে একটা সন্ধি হবে, বন্ধুত্ব হবে, একটা সম্পর্ক স্থাপিত হবে, কে চাইবে না? তো ঠিক আছে, যে এসব করে বিদুর তো বললেন যে ঠিকই বলছেন আপনি, আপনার মতন একজন মানে বিদগ্ধ মানুষের থেকে এটাই আশা করার ছিল। হ্যাঁ, এটাই থাক আপনার, মানে এই বুদ্ধিটাই যেন আপনার থাকে। তো এমন সময় বিদুর চলে যায়, দুর্যোধন এবং কর্ণ এরা এসে বলে, আপনার সাথে মহারাজ, আপনার সাথে একটু প্রাইভেটে কথা আছে। তো কি বলো? বলছেন যে, তো দুর্যোধন বললেন যে বিদুরকে আপনি যেটা বললেন এটা কি আপনার মনের কথা? কারণ হচ্ছে যে পাণ্ডবরা তো আমাদের শত্রু, এরা যদি এখন চলে আসে তাহলে আমাদের রাজ্য এবার টলমল হয়ে যাবে। হ্যাঁ, আপনি তো যেটা করা উচিত সেটা করছেন না রাজার মতো, আপনার তো উচিত ওদের বিরুদ্ধে একটা কীভাবে আমরা কি করব সেই বিষয়ে সলা পরামর্শ করার। এটা মানে কি ব্যাপারটা কি হচ্ছে আমরা বুঝতে পারছি না ঠিক। ধৃতরাষ্ট্র বললেন তখন যে বিদুরের
তো জানোই, বিদুরের মতন মানুষের সাথে আমি ও কথাই বলতে হবে আমাকে, কিন্তু মনে মনে তোমরা যা ভাবছো আমারও কিন্তু একই চিন্তা। এইখানেই ধৃতরাষ্ট্রের অরিজিনাল ক্যারেক্টারটা বেরিয়ে আসলো। আমারও কিন্তু একই চিন্তা যে পাণ্ডবদের দমন করা কি করে যেতে পারে। কারণ তোমাদের আসন কিন্তু টলমলে হবে, কারণ এমনিতেই চারদিকে একটা গুজব ছড়াচ্ছে যে তোমরাই মারার চেষ্টা করেছিলে ওকে। ধৃতরাষ্ট্র বোধহয় পুরোটা জানতেন নাকি জানতেন, এরকম একটা আবছায়া মতন জানতেন বলেই আমার মনে হয়। তখন দুর্যোধন বলছেন যে তাহলে একটু ভাবতে হবে আমাদেরকে, বুঝলে কর্ণ, কিভাবে ওদের হারানো যায় বলো তো। একটা তো আমরা করতে পারি, কিছু ব্রাহ্মণ টাহ্মণ পাঠাই আমাদেরকে, তাদেরকে একটু উপটোপকন দিয়ে যাতে পাণ্ডবদের মধ্যে একটা কলহ বা কলেশ যাকে বলে এটা লাগিয়ে দেওয়া যেতে পারে, তাহলে এদের শক্তি খর্ব হবে। ডিভাইড অ্যান্ড রুল এটা আমরা করতে পারি। হ্যাঁ, বা ধরো আমরা দ্রুপদকেই নিজেদের দলে টেনে নিলাম, অনেক অর্থ টর্থ দিয়ে এদেরকে আমরা টেনে নিতে পারি। বা ধরো আমরা ওদেরকে গিয়ে বললাম, ওদেরকে গিয়ে এমন একটা হস্তিনাপুরের চিত্র পেশ করলাম যে এখানে থাকা খুব কষ্টকর, তো ওরা ওখানেই থাক, এরকমও আমরা করতে পারি। বা ধরো ভীমকে মেরে ফেলতে পারি। না, অর্জুন বীরটির ঠিক আছে, কিন্তু পেছন থেকে দেখো যত যুদ্ধ হয়েছে ভীম কিন্তু একটা বড় সাপোর্ট। ভীমকে যদি মেরে ফেলা যেতে পারে না, তাহলে পরে কিন্তু এরা নাস্তানাবুদ হয়ে যায়, অন্য সবার তেজ নষ্ট হয়ে যাবে। তাও যদি না করা যায়, বুঝলে কর্ণ, তাহলে আমরা দ্রৌপদীকেই কুমন্ত্রণা দিয়ে স্বামীদের প্রতি মানে ইয়ে করে ফেলতে পারি, রুষ্ট করে ফেলতে পারি। তার কারণ হলো ও অনেক পতিতে আসক্ত, ওকে বোধহয় ম্যানেজ করা সোজা হবে। হালকা ইঙ্গিত দিয়ে তো এইসব করে টোরে আমরা এসব করতে পারি। তো কর্ণ বললেন যে বন্ধু, আপনি বোধহয় একটু ভুল ভাবছেন, কারণ এতদিন যারা এত কষ্ট করে একসাথে ছিল তাদেরকে আমরা এমন কি কুমন্ত্রণা দেবো যে তারা নিজেরা আলাদা নিজেদের প্রতি শত্রু হয়ে যাবে। সেটা করা যাবে না। এর আগে আপনি তো চেষ্টা করেছেন ষড়যন্ত্র করে পুরোচনকে, এদেরকে তো এভাবে নাস্তানাবুদ করা যায়নি, এভাবে করা যাবে না এদেরকে। এবং আপনি বলতেন ভেদ সৃষ্টি করবেন, এরা এক পত্নীতে আসক্ত, এক পত্নীকে সবাই ভালোবাসে, এদের মধ্যে আপনি ভেদ সৃষ্টি করবেন, ইয়ার কি হচ্ছে? এটা হবে না। দ্রুপদকেও আপনি করতে পারবেন না, কারণ দ্রুপদের অলরেডি অনেক বড়লোক মানুষ। একমাত্র উপায় হচ্ছে যতক্ষণ পর্যন্ত পাণ্ডবরা নিজেদের জায়গাটা সামলে না উঠছে, কিন্তু এতদিন তো ঘুরে বেড়াতো, সামলে ওঠার আগে ওদেরকে উপরে আক্রমণ করতে পারে। বীরকে বীর দিয়েই বীরের মতো ধ্বংস করুন। শক্তি তো আপনারও কম নেই, এবং আমরা কি কম? এবং বলছে যতদিন না শ্রীকৃষ্ণ যাদব বাহিনী নিয়ে তো ওনার পাশে এসে দাঁড়াচ্ছেন, কারণ কর্ণ এটা জানতো যে সেই সময় শ্রীকৃষ্ণ ছিল, শ্রীকৃষ্ণ চিনতে পেরেছিল, কর্ণ পারেনি ঠিকই, কিন্তু শ্রীকৃষ্ণ যদি যাদব বাহিনী নিয়ে চলে আসে, কর্ণ কিন্তু জানে এটা মুশকিল হয়ে যাবে। বলছে যে না, আমাদেরকে বীরভোগ্য বসুন্ধরা, যেভাবে ভরত আপনার পূর্বপুরুষ যেভাবে নিজের বলে বীরত্ব দেখিয়ে যেভাবে জিতে নিয়েছেন, এভাবেই পাণ্ডবদেরকে হারাতে হবে। এবং কৃষ্ণ যতক্ষণ পর্যন্ত এটা আঁচ না পারছে তার আগেই ব্যাপারটা করে ফেলতে হবে, কারণ কৃষ্ণের সৈন্য চলে এলে এবং কৃষ্ণ সারথি হয়ে গেলে পরে কিন্তু আর আমরা পেরে উঠবো না। তো এসব শুনে ধৃতরাষ্ট্র কিন্তু বললেন যে কর্ণ এটা ঠিক ছেলে, ছেলেটা ঠিক কথাই বলছে। তবে দুটো রকম হচ্ছে, আমরা একটা কাজ করি, সিনিয়রদের ডাকি, অ্যাডভাইস নিই, কারণ একা তো লড়া যাবে না, অ্যাডভাইজার আছে, বিদুর আছে, দ্রোণ আছে, ভীষ্ম আছে। ভীষ্ম এবং দ্রোণের কথাটা খুব ইম্পর্ট্যান্ট। তো এদেরকে ডেকে নিয়ে আমরা একটা মন্ত্রণা সভা বসাই যে আমরা এবার যুদ্ধ কি পাণ্ডবদের বিরুদ্ধে লঞ্চ করব, নাকি আমরা অন্যভাবে ব্যাপারটাকে ডিল করব, দেখা যাক। এবং আমি কিন্তু নিউট্রাল থাকবো বাবু, আমি অ্যাজ ইফ আই এম নিউট্রাল, সেভাবে কিন্তু ব্যাপারটা ডিল করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ডাকা হোক। ভীষ্ম এলেন, তো ভীষ্মর থেকে কি আর এক্সপেক্ট করা যায়? ভীষ্ম বললেন যে না, আমার কাছে কৌরব পাণ্ডব সবই কুরু বংশজাত, সবাই আমার প্রিয় পাত্র, এদের বিরুদ্ধে লড়াই কেন হবে আমি বুঝতে পারছি না। এটা কিন্তু আমি কখনোই এদের বিরুদ্ধে লড়তে পারবো না। আর এদের মধ্যে লড়াই হবে মানে এটা কি ধরনের কথা হচ্ছে? এটা কোনো ধর্মের কাজও হচ্ছে না একদমই। এবং এটা খুব খারাপ হচ্ছে, যদি এটা হয় তাহলে খুব বাজে হবে। কি বলছো তুমি রাজা হয়ে সব? পাবলিকের কাছে খারাপ একটা মেসেজ যাবে একদম।
তো এটা নয়, ধর্মের কথা যদি জিজ্ঞেস করেন আমাকে, তাহলে উচিত হবে এটাই যে তাদেরকে ডাকুন, তাদেরকে অর্ধেক রাজ্য দিয়ে দেওয়া হোক, কারণ তাদের বাবার এবং তাদেরও এই রাজ্যের উপরে এতটাই অধিকার যেটা কৌরবদের রয়েছে। তো ডেকে তাদেরকে হাফ রাজ্য দেওয়া হোক, তাতে আপনার রেপুটেশনও বাঁচবে, কারণ অলরেডি পুরোচনের এই দ্রুতগৃহে রেপুটেশনের কিন্তু একটু অবস্থা খারাপ। আর রেপুটেশনই একটা রাজার সব, শাসকের জন্যে তার রেপুটেশনটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু আমি আমার মত এটা, এবার বাকিরা বলো। তো দ্রোণ বলেন, আমারও কিন্তু এটাই মত, আমারও এটাই মত যে ওদেরকে হাফ রাজ্য দিয়ে দেওয়া উচিত, কারণ এই যুদ্ধটা ধার্মিক যুদ্ধ হবে না। তার মধ্যে উনি বললেন যে এটা কিন্তু তার মধ্যে এটাও ঠিক যে যাদব সেনারা যারা আছে তারা যদি চলে আসে তাহলেও মুশকিল হবে। আমি বলবো যে দুঃশাসনকে এবং বিকর্ণকে পাঠানো হোক, ওদেরকে আপ্যায়ন করে নিয়ে আসুন, তাহলেই এটাইভাবেই করা হবে। কর্ণ খেপে গেছে, কর্ণ খেপে গিয়ে বলছে দুর্যোধনকে যে এরা কারা, এই রাজত্বের থেকে তোমার ধন সম্পত্তির ভাগ নিয়ে এরা সমস্ত সুন্দর করে উচ্চাসনে বসে আছে, আর তোমার স্বার্থের কথাই ভাববে না। সেখানে তাকে এক গল্পও বলে, আবার সেটা কি তুই বলবি? ওই আচ্ছা, সেখানে গল্প বলে যে এই মগধ রাজ্যের রাজগৃহ, যেটাকে রাজগীর বলে এখন আর কি, রাজগীরের এক রাজা ছিলেন অম্বুবিচা। তো অম্বুবিচা রাজ্যের তারও একেবারে না কোনো শক্তি ছিল না, কোনোই শক্তি ছিল না, কোনো ডিসিশনই তিনি নিজে নিতে পারেন না। তো তার মন্ত্রীই সবসময় সিদ্ধান্ত নিত, এবং মন্ত্রীরা তার যেটা ভালো হবে সেটা কিন্তু সিদ্ধান্ত সে নিত না একদমই। এটা একটু ঠেস দিয়ে ইঙ্গিতপূর্ণভাবে দ্রোণ আর ভীষ্মের দিকে একটু দেয়া হলো। তো দ্রোণ বললেন যে বুঝতে পারছি যে আমাদের দিকে এরকমভাবে ইঙ্গিত করা হচ্ছে, কিন্তু আমি কিন্তু বলবো যে এটা ঠিক করছো না কর্ণ তুমি। হ্যাঁ, তুমি খুব ঠিক লোক বলে মনে হচ্ছে না, এবং যেটা আমি বলছি সেটাই করা ঠিক হবে, এটা তুমি শুনে নাও। রাজাকেও বললো, রাজা এই কর্ণর কথা শুনবেন না, এই লোকটা ভালো না, আমি যা বলছি সেটা করুন। লাস্ট হচ্ছে বিদুরও বললেন যে আমার কিন্তু মনে হচ্ছে যে এটাই ঠিক, মানে এই ভীষ্ম যেটা বলছেন এবং দ্রোণ যেটা বলছেন এটা ঠিক। বিদুর তো অবভিয়াসলি আগে থেকেই পুরো ব্যাপারটার সাথে জড়িত, তো সে তো বলবেই। সে বলছে আমারও মনে হচ্ছে ভীষ্ম আর দ্রোণই ঠিক, ওদেরকে বরং আমরা ডেকে নিয়ে এসে আপনি সম্মানপূর্বক ওদেরকে অর্ধেক রাজ্য দিয়ে দিন। এবং এখানে একটা কথা বলেন যে এখন বল প্রয়োগে পাণ্ডবদের জয় করা কিন্তু অসম্ভব, কারণ হলো বলরাম আর সাত্যকী মানে সাত্যকী একজন মানে যদুবংশেরই একজন বীর, যার কথা আমরা পরবর্তীতে শুনবো, কোনো সময় সাত্যকী আসবেন, যুদ্ধের সময়ও সাত্যকী আসবেন। কৃষ্ণ যাদের মন্ত্রণাদাতা, কৃষ্ণ যাদের অ্যাডভাইজার, দ্রুপদ যাদের মানে শ্বশুর, দৃষ্টদ্যুম্ন যার শালা, তাদেরকে আপনি ভাবছেন যে মানে যুদ্ধ করে জিতে যাবেন? মানে কী ভাবছেন আপনি? এটা কিন্তু মানে কোনোভাবেই মানে, আর এই তিনজন আপনার যে আছে, এই দুর্যোধন, কর্ণ আর শকুনি, কারণ এর মধ্যে কিন্তু বাকি জায়গায় শকুনির কথা না থাকলেও এখানে কিন্তু শকুনির কথা আছে, যে শকুনিও মন্ত্রণা দিয়েছিল। বিদুর বলছে যে কর্ণ আর ভুল করেও কর্ণ, দুর্যোধন, শকুনির মধ্যে কিন্তু আপনি চলবেন না, তাহলে আপনারই মুশকিল হবে। তো সুতরাং এই অধার্মিক আর দুর্বুদ্ধি লোকজনের কথাবার্তা আপনি শুনবেন না। আমি যেটা বলছি, ভীষ্ম এবং দ্রোণ যেটা বলছেন সেটা শুনুন। ধৃতরাষ্ট্র বুঝেছে যে আমি এটা এখন ম্যানেজ করে উঠতে পারবো না, সাপোর্ট পাবো না, আর ভীষ্মের সাপোর্ট না পেলে, দ্রোণের সাপোর্ট না পেলে এরা আর কি করবে? ওর জানে, ধৃতরাষ্ট্র খুব ভালো করে জানতো যে দুর্যোধন কত আর বীর, গিয়ে তো হেরে এসছে স্বয়ম্বরে। তো তখন বললো ঠিক আছে তাহলে, না অ্যাকচুয়ালি ঠিকই বিদুর, তুমি ঠিকই বলছো যে আমারই তো ভাই, পুরো ফুল মানে উল্টো কিন্তু, হ্যাঁ আমারই তো ভাই পাণ্ডু, তারই ছেলে, ঠিক আছে। আমিও ভাবছিলাম এই কথাই ভাবছিলাম, আমি জাস্ট একটু ঝালিয়ে নিলাম, একটু মন্ত্রণা করে নিলাম। ওরা বলছিল সব কথাই তো শুনতে হয়, বুঝলে? হ্যাঁ, আর সব কথাই শুনতে হয়। এখন যেটা তুমি বলছো, শোনো, সবাই যা বলছে সেটাই হোক, তুমি যাও গিয়ে মানে এরা মানে বিরাট সমাদরে এদেরকে, দ্রৌপদীকে, কুন্তিকে আর পঞ্চপাণ্ডবকে নিয়ে চলে এসো। আর বিদুর তো যথারীতি, মানে এরা তো যথেষ্ট সমৃদ্ধশালী রাজ্য, ধন রত্ন ইত্যাদি ইত্যাদি, মানে একটা বিরাট জিনিসপত্র নিয়ে গিয়ে দ্রৌপদের কাছে গিয়ে বললেন
যে শুনুন, ধৃতরাষ্ট্র কিন্তু অত্যন্ত আনন্দিত যে এই সম্বন্ধটা হয়েছে আপনার সঙ্গে, কারণ কুরুবংশই তো আলটিমেটলি, কুরুবংশের সঙ্গে আপনাদের যে আত্মীয়তা স্থাপন হয়েছে তার জন্য ধৃতরাষ্ট্র প্রচণ্ড আনন্দিত। তিনি ভীষ্ম এবং অন্যান্য কৌরব আপনার কুশল জিজ্ঞাসা করেছেন, কেমন আছেন জিজ্ঞাসা করেছেন। নট অনলি দ্যাট, আপনি প্লিজ এদেরকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ মানে করুন, মানে কি বলে ওটাকে, ব্যবস্থা করুন, ব্যবস্থা না, অনুমতি দিন। হ্যাঁ, বলে যে আপনি পঞ্চপাণ্ডব, কুন্তী এবং দ্রৌপদীকে আমার সঙ্গে যাওয়ার অনুমতি দিন, কারণ সারা হস্তিনাপুর দ্রৌপদীকে দেখার জন্য পাগল হয়ে আছে এবং এতদিন পরে এরা বাড়ি ফিরবে, মানে এরা সবাই জানতো এরা মারা গেছে, এরা ফিরলে তো দারুণ আনন্দ হবে, তো আপনি এই ব্যাপারটা দিন। এবং ফাইনালি দ্রৌপদ বলে ঠিক আছে, আলটিমেটলি তো মেয়েকে যেতেই হবে, এটাই তো জানতোই। আর পাণ্ডবরা যাচ্ছে হস্তিনাপুর মানে কি তাদের অরিজিনাল বাড়িতে, তো সেটা তো তার ভালো লাগারই কথা। এবং সে ফাইনালি, এখানে একটা মন্ত্রণা হয় পাণ্ডবদের সাথে দ্রুপদের, যে এটা কি কোনো ষড়যন্ত্র নয় তো, এরকম একটা কিন্তু ভাবনা চিন্তা হয়। তারপরে পাণ্ডবরা বলেন না না, বিদুর যখন এসেছে, এক্স্যাক্টলি বিদুর যখন এসছে, এইটা ইম্পর্টেন্ট, বিদুর যখন এসছে তখন কিন্তু ব্যাপারটা সেটা নয়। ফাইনালি দ্রুপদ বলে বাবুল কি দুয়ায় লেতা যা তুচকো সুখী সংসার মিলে, বলে দ্রৌপদীকে পাঠিয়ে দেয়। এইখানে আমাদের অ্যাকচুয়ালি এইটা শেষ হয়, মানে বৈবাহিক পর্যায়টা একটা পয়েন্টে শেষ হয়। তারপরে এখানে আরেকটু আছে, এখানে আমার বইটাতে এটাকে বিদুর গমন পর্ব লিখেছে এবং তারপরে রাজ্য লাভ পর্বটাকে আলাদা করা হয়েছে। সেটা হচ্ছে যে ফিরে আসার পর ধৃতরাষ্ট্রের কাছে যাওয়া হলো এবং ধৃতরাষ্ট্র বললেন যে অর্ধেক রাজত্ব তোমাদের প্রাপ্যই ছিল, অর্ধেক রাজত্ব তোমরা নাও খাণ্ডবপ্রস্থে। খাণ্ডবপ্রস্থ একটা জঙ্গল তখন অবধি, কিন্তু ওই খাণ্ডবপ্রস্থে গিয়ে ওই অর্ধেক রাজত্বটা তোমরা নাও, এখানে তোমরা সুখে নিজের রাজত্ব স্থাপন করো। তো এরা গেলেন এবং খাণ্ডবপ্রস্থে কৃষ্ণের সাথেই একটা সুন্দর বেশ নগরী স্থাপন করলেন, রাজপ্রাসাদ, হ্যাঁ মানে স্বর্গধাম তুল্য বলেছে, স্বর্গধাম তুল্য একটা নগরী। ঠিক, ব্যবসায়ীরা আসছে সেখানে হচ্ছে, এরকমভাবে খাণ্ডবপ্রস্থে পাণ্ডবদের রাজ্য লাভ হলো। এখানে এই বই হিসেবে মানে বিবেক দেবরার যেটা ভান্ডারকার ইনস্টিটিউটের ভার্সন, সেই হিসেবে এখানে আদি পর্ব শেষ। হ্যাঁ, কিন্তু এখানে আমি বলছি এখানে এবং ওখানে অনুযায়ী আদি পর্বের আরেকটুখানি এক্সটেনশন আছে, সেটা হলো খাণ্ডবপ্রস্থ, সুন্দ উপসুন্দ, তিলোত্তমা, এরপর আছে অর্জুনের বনবাস, এর মধ্যেই আছে উলুপি, চিত্রাঙ্গদা, বব্রুবাহনের কথা আপনারা অনেকে নিশ্চয়ই শুনেছেন, বর্গা ও বব্রুবাহন। তারপরে আছে হলো রৈবতক, সুভদ্রাহরণ, অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র, এই অবধি আছে। তারপর খাণ্ডব দাহন অবধি পুরোটা শেষ হয়, সেখানে সব আদি পর্ব শেষ হয়। ময়দানবের সভা নির্মাণ থেকে সভা পর্ব শুরু হয়। এখানে আমার মনে হয় দুটো আলাদা অনুযায়ী বিভিন্ন রকম আছে, কিন্তু গল্পটা এখানে আমরা অন্ততপক্ষে খাণ্ডবপ্রস্থে পাণ্ডবদেরকে একটা রাজত্ব দিতে পারলাম। এবং শুধু তাই নয়, আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে এখানে, এই যে কথাটা বললি যে আস্তে আস্তে ব্যবসায়ীরা আসতে থাকলো, এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট অফ মানে মহাভারতের খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা, যে ওই নগরীটা আস্তে আস্তে সবার জন্য খুব ফ্রেন্ডলি নগরী হয়ে উঠলো, এবং যার জন্য পরে দুর্যোধনের অসুবিধাটা হয়। এবং তারপর যা হওয়ার সেটা তো ময়দানবের ইত্যাদি ঘটনা তো ঘটেই, সেটা আমরা বোধহয় প্রথম পর্বে কিছুটা আলোচনা করেছিলাম, ওই অগ্নির ক্ষুধামান্দ নিয়ে করেছিলাম না, সেইটাই। হ্যাঁ, সেটাই একবার আরেকবার খাণ্ডবপ্রস্থে আমরা খাণ্ডব দহন পর্ব যখন পড়বো সেটা বলবো। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। প্রথম কথা হলো ধন্যবাদ যে অনেকে বলছেন যে পরের পর্বের জন্য অপেক্ষা করছি। আপনারা বিশ্বাস করতে পারবেন না এটা কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, এবং পরের যে কোনো অপেক্ষা মানুষকে আরেকটা জিনিস করতে বা আরেকটু ইন্সপায়ার করতে সাহায্য করে। আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। আমরা চেষ্টা করছি মহাভারতটাকে খুবই গল্পের মতো করে, কারণ ওই যে বইটা আমাদের কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের লেখা, ওই বইটা পড়তে গেলে দাঁত ভেঙে যায়, মানে এতটাই কঠিন বাংলা ভাষায় লেখা। 150 বছর আগে লেখা, তুই কেন 200 বছর আগের লেখা। অবভিয়াসলি তখনকার বাংলার আজকের বাংলা এক নয়, বাট থ্যাঙ্কস টু রাজশেখর বসু, যিনি একটা সারানুবাদ করেছেন, এবং আরও বিভিন্ন মানুষ, বিবেক দেব রয় অবভিয়াসলি, এবং আরও বিভিন্ন মানুষ, আরও তাদের সোর্সও আমরা অবশ্যই দেব কোনো সময়। তো আজকের পর্ব এই অবধি। আমার খুব ভালো লাগছে যে আমার প্রথম খণ্ডটা এই মহাভারতটা অ্যাকচুয়ালি 10টা খণ্ডে আছে, তো এই প্রথম খণ্ডটা একদিনে শেষ হলো। কারণ একটা তো মাইলস্টোন আমরা ধরলাম, একটা মাইলস্টোন পৌঁছলাম। অনেক ইন্টারেস্টিং আলোচনা হলো আদি পর্ব নিয়েই, পর্বটা নিয়েই শুধু।
তো আমরা এবার আরো একদম গভীরে মহাভারতের যে মেইন স্টোরির ফরম্যাট সেখানে আমরা কিন্তু ঢুকে গেছি। হ্যাঁ, এবং কমপ্লেক্সের পর এবার কমপ্লেক্স স্ট্রাকচারের মধ্যে ঢুকবো। অ্যাকচুয়ালি লিনিয়ার, কিন্তু তার মাঝখানে অনেক কমপ্লেক্স গল্প, অনেক কিছু যেরকম মহাভারতে চলছে সেভাবেই আসবে। সো আজকের এপিসোড এখানেই শেষ করবো। আশা করি আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কিছু মানুষকে, লাইক বাটনটা ক্লিক করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আমরা যা বললাম এরপরে কি শুনবো সেটা আমরা জানি। আমরা খান্ডবপ্রস্থ নিয়ে, বা এই যেটাকে পরে ইন্দ্রপ্রস্থ বলা হবে, সেই একটা জায়গা নিয়ে কথা বলা শুরু করব। সো আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি সেটা আরেকবার বলে দিই, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ রাইট। টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।